গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ সরকারের পতন হয়েছে এবং এই সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহলের মানুষ, বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ নানান রকম সংস্কারের দাবিতে মুখরিত হয়ে আছেন। ঠিক এই সংস্কারের দাবিতে পিছিয়ে নেই বাংলাদেশের সংস্কৃতি কর্মীরাও। বিনোদন অঙ্গনও এখন মুখরিত হয়েছে নানাবিধ সংস্কারের দাবিতে। সেই জিনিসটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের লাইমলাইটে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের এই সহকর্মী সোহেল আহসান। সোহেল, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো আছি। একটু ব্যস্ত সময় যাচ্ছে অবশ্যই। এই যে আমাদের সংস্কৃতি অঙ্গনটা, বিনোদন অঙ্গনটা আবার সরব হয়েছে কিছু সংস্কারের দাবিতে। আপনি নিজেও কিছু লেখালেখি করেছেন এই বিষয়ে। তো সেই আলোকেই আসলে আজকে আমরা একটু কথা বলবো যে বাংলাদেশের বিনোদন জগতের কোন কোন অঙ্গনের মানুষ আসলে সংস্কার চাচ্ছেন এবং কি ধরনের সংস্কারটা তারা চাচ্ছেন। মোহনা, শুধু সংস্কার নয়, শুটিংও শুরু হয়েছে এবং কাজ হচ্ছে। আচ্ছা, তোর পরিমাণে কম হলেও কাজ হচ্ছে। আর কিছু রেগুলার নাটক যেগুলো সিরিয়াল নাটক, সেগুলোর কাজ কিন্তু হচ্ছে, কারণ সিরিয়াল নাটকের মানে বসে থাকার সুযোগ নাই। যে মাঝখানে তো কিছুদিন বোধহয় বন্ধ ছিল। সিরিয়াল নাটকে অ্যাডভান্স কাজ করা হয়, সেক্ষেত্রে আগামী 2 মাসের কাজ হয়তো করে রাখা হয়েছে। সেইভাবে একটা প্রস্তুতি থাকে। আর সংস্কারের যে প্রশ্নটি আপনি করলেন, নতুন সরকার, এই অন্তর্বর্তী সরকার হওয়ার পর বাংলাদেশের বিনোদন সেক্টরের প্রায় অনেকগুলা ক্ষেত্রে বা সেগমেন্টে, যেমন ধরেন চলচ্চিত্র, নাটক, তারপর নাটকের সহযোগী যে সংগঠন ডিরেক্টরস গিল্ড, তারপর শিল্পকলা কেন্দ্রিক যে থিয়েটার চর্চা রয়েছে, সেখানে মিউজিক মানে সঙ্গীতাঙ্গনের শিল্পীরা বা কলাকুশলীরা, আমরা কিন্তু এগুলো দেখেছি এবং আমি নিউজ করেছি এবং তারা কিন্তু সরব সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এফডিসির তে মাঝে মধ্যে মানববন্ধনে দেখা যায়। শিল্পকলায় তো অনেক দিন ধরে সেই সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে এবং আপনার যেটা সমাবেশ হয়েছে। রিপোর্টার্স ইউনিটিতে সঙ্গীত শিল্পী মহিন খানের নেতৃত্বে কলাকুশলী শিল্পীরা তারা সংস্কারের দাবিতে তাদের দাবি দাওয়া পেশ করেছে। অভিনয় শিল্পী সংঘের অনেক শিল্পী কয়েকদিন আগেও তারা বসলো এবং 18 তারিখে অভিনয় শিল্পী সংঘের একটা সভা হয়েছে, সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে। মোটামুটি সবগুলো ক্ষেত্রে সরব হয়ে আসছে। চলচ্চিত্রাঙ্গনে চলচ্চিত্র স্বাস্থ্য সংরক্ষণ কমিটি নামে একটা কমিটি হয়েছে। বদিউল আলম খোকন, শিবা শানু, তারা কমিটির শীর্ষে রয়েছেন। তাদের সঙ্গে আরো অনেকেই রয়েছে, তারা সংস্কার চাচ্ছে। তারপর আপনার এইদিকে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা আগস্ট মাসেই একাধিকবার মিটিং করেছে। টেলিভিশন নাটকের যে ডিরেক্টরদের সংগঠন, নাট্যকারদের বিষয়েও আমি দেখেছি তারা নিজেদের মধ্যে কথা বলছে এবং আমার সঙ্গে পার্সোনালি অনেকেই কথা বলেছে। আমি 2-1 জনের সাথে কথা বলেছি ইন্টারভিউ আকারে, সেগুলো প্রকাশ হয়েছে। এবং আমি নিজে সবার সঙ্গে মানে যারা সংস্কার চায় বা এই নতুন সরকারের কাছে তাদের যারা পরিবর্তন চায়, তাদের দাবিগুলো নিয়ে তারা কথা বলছে এবং এটা এখনো শেষ হয়নি। হয়তো তারা সংগঠিত হয়ে দাবি আকারে সেগুলো পেশ করবে সরকারের কাছে। সেই তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, যদি পূরণ করার মতো হয়, হয়তো হয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে বাংলাদেশের ইতিহাস যদি একটু পর্যালোচনা করে দেখি, এবং আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে যখন একটা সরকার পরিবর্তন হয় তখন তাদের দাবি দেওয়াগুলোও সাথে সাথে নতুন করে সংস্কার আন্দোলনের রূপ নেয়, যে আমাদের এটা প্রয়োজন, আমাদের ওইটা প্রয়োজন, এমনটা হচ্ছে না, অমনটা হচ্ছে না। তো এই জিনিসটা সরকার পরিবর্তনের সাথে কেন এতটা সম্পৃক্ত, বা আন্দোলনটা শুরু হলে পরবর্তীতে ধীরে ধীরে কেন স্তীমিত হয়ে যায়, বা কেন সংস্কারটা দীর্ঘস্থায়ী হয় না? সরকারের পরিবর্তনের সাথে সাথে যে কারণে হয় যে যখন একটা সরকার ক্ষমতায় থাকে তখন হয়তো একটা সেটআপে চলে। তো ওই সেটআপের কিছু নেগেটিভ বিষয় হয়ে যায়। ধরেন আপনি দায়িত্বে থাকলে কিছু ভুল ত্রুটি হবেই বা হয়ে যায় বা অনিয়ম হয়ে যায়। কেউ না কেউ অনিয়ম করে, একটা বিশাল জনসংখ্যার অনেকে কিন্তু সঠিক লাইনে থাকে না। সেই জায়গা থেকে যারা এই মানে প্ল্যাটফর্মে থাকে না, বাইরে থাকে, তাদের চোখে কিন্তু সেই জিনিসগুলো ধরা পড়ে। তখন একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সেই মানে অনিয়মগুলা বা সেই ব্যর্থতাগুলাকে তারা তুলে নিয়ে এসে পরবর্তীতে কাভার করার চেষ্টা করে। এটা বাংলাদেশে শুধু নয়, সব জায়গাতেই মনে হয় যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর
প্রতিটা সরকারি যখন শুরু করে তখন কিন্তু সরকারও চায় যে সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করে সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সবাই যেন মানে তাদের মানে প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারে, এই মনোভাবটা সরকারের থাকে। হয়তো এই কারণে এই সরকার গঠনের পরপরই এই আপনার সংস্কারের দাবিগুলো আসে। তো বিনোদন অঙ্গনের যে সংস্কারের যে বিষয়গুলা, এগুলা নিয়ে আসলে শিল্পীদের মধ্যে প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা রয়েছে এই দাবিগুলো পূরণ নিয়ে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রতিনিয়ত তাদের দাবিগুলো পেশ করছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের দর্শকরাও জানে যে কি দাবি তারা পেশ করছে। কিছু অনিয়ম রয়েছে, কিছু পুরাতন নিয়ম রয়েছে, নতুন 1 বছর পর পর আপডেট হতে হয় বা 2 বছর পর পর। আপনি জানেন যে কিছু কিছু ওষুধের কার্যকারিতা কিন্তু শেষ হয়ে যায় এবং নতুন পাওয়ার ক্রিয়েট হয়। তো সিস্টেমের মধ্যেও সময়ের সাথে যুগোপযোগী হওয়া, যে কোনো নিয়ম, যেমন আমাদের হওয়াটা নতুন নতুন রোগ আসে, অ্যান্টিবায়োটিক তৈরি হয়, প্রতিষেধক তৈরি হয়। তো সংগঠনগুলা বা রাষ্ট্রের অনেক কিছু পুরাতন নিয়মে রয়ে যায়, সেগুলোকে আপডেট করা বা আধুনিক করার প্রয়োজন রয়েছে। সেই জন্য হয়তো সংস্কার দরকার। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে যেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। হ্যাঁ, এমন কিছু মানুষ ওইখানে এখন দায়িত্ব নিয়েছেন যারা কিছুদিন আগেও সেন্সর বোর্ডের বদলে সার্টিফিকেশনের পক্ষে কথা বলছিলেন। সেই ধরনের মানুষগুলোও কিন্তু সেন্সর বোর্ডে যুক্ত আছেন। আবার এমন কিছু অভিনেতা অভিনেত্রী কয়েকজন আছেন যারা এই সেন্সর বোর্ডের মানে কি বলবো এটাকে, যারা হচ্ছে সেন্সর বোর্ডের কারণে তাদের সিনেমা রিলিজ হয়নি, এটা শিকারও হয়েছেন। তো এই জায়গা থেকে যদি বলি, সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে এই সম্পর্কিত কারোর সাথে কি আপনার কথা হয়েছে? আপনি কি কিছু তাদের কাছ থেকে জানতে পেরেছেন যে তারা আসলে কি চিন্তা করছে সেন্সর বোর্ড নিয়ে? এখনো তাদের আনুষ্ঠানিক কোনো সভা হয়নি। আমি যতটুকু জানি যে সেন্সর বোর্ড গঠন করার পর তারা নিজেরা বসে তাদের এই বোর্ড বা এই নতুন সেন্সর বোর্ড আসলে পুরাতন যে নীতিমালাগুলো রয়েছে বা পুরাতন যে সিস্টেম সিনেমার সেন্সর দেওয়ার বা বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো ধরেই কাজ করে যাবে, নাকি তারা নতুন কিছু সংযোজন বিয়োজন করবে, এই জিনিসগুলা তারা দেখতে চায়। আর কমেন্ট করা বলতে কি, যে আশাবাদ ব্যক্ত করেছে যে ভালো কাজ করবে এবং যেসব অভিযোগ রয়েছে যে সিনেমা আটকিয়ে রাখা, ভালো কন্টেন্ট আটকিয়ে রাখা, মানুষ হয়তো পুরা কন্টেন্টটাই সারা বিশ্বে পরিচিতি পেয়ে গিয়েছে, শুধু বাংলাদেশে প্রেক্ষাগৃহে আসছে না। এমনও অনেক সিনেমা রয়েছে যেগুলো সারা বিশ্বের চলচ্চিত্র উৎসবে পুরস্কার নিয়ে আসছে, প্রশংসা পাচ্ছে, শুধু বাংলাদেশে সেন্সর বোর্ড আটকিয়ে রেখেছে। এরকম কিছু সিনেমা কিন্তু রয়েছে। এবং আদিবাসী একজন পরিচালকের একটি সিনেমা অনেকদিন ধরে আটকিয়ে রেখেছে এবং তিনি আসলে হতাশ হয়ে সেই সিনেমা মুক্তির প্রসঙ্গটাই ছেড়ে দিয়েছেন। তো এইরকম অনেক মনোবেদনার ঘটনা রয়েছে। একটা সিনেমা তৈরি করার জন্য একজন পরিচালক বা একজন প্রযোজককে যে পরিমাণ ধকল নিতে হয়, বা সেটা ধরেন একটা ব্যাপক একটা সাংগঠনিক তৎপরতা এবং প্রত্যেকটা টিমের প্রতিটি মানুষের মনোভাব এবং চাহিদা পূরণ করতে হয় পরিচালককে। সেই প্রোডাকশন এডিটিং এর পর যখন কোনো কারণে বন্ধ হয়ে যায়, তা যদি বছরের পর বছর হয়ে যায়, সেটা খুবই মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এবং যদি দর্শকের আকাঙ্ক্ষা থাকে, যদি খুব বেশি মাত্রায় নেগেটিভ কিছু না থাকে, বা এই যে নানা কারণে রানা প্লাজা নামে একটা সিনেমা তৈরি হয়েছিল, আমি সেই পরিচালকের ইন্টারভিউ করেছি কিছুদিন আগে। তো তিনি তার অভিজ্ঞতায় বলছিলেন যে তার সিনেমাটা তৈরি করার তার ব্যাখ্যা ছিল এরকম যে যারা এই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, তারা যে বিল্ডিংটায় ঢুকলো সকালে চাকরি করতে, বিল্ডিংটা নিরাপদ কিনা, সে হয়তো নিজের নিরাপত্তাটা নিজেই খুঁজবে। তার থিঙ্ক ছিল এরকম যে প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয়ে যায়। কারো বিরুদ্ধে তিনি সিনেমা তৈরি করেননি এবং কাউকে নেতিবাচক ভাবে প্রেজেন্ট করেননি। তার মূল বিষয়টাই ছিল যে পরবর্তী কোনো দুর্ঘটনায় তার গার্মেন্টসের কর্মীরা যেন নিজের নিরাপত্তাটা নিজে নিশ্চিত করে বের হয়ে আসতে পারে, এরকম একটা বিষয় থেকে তিনি সিনেমাটা তৈরি করেছিলেন। তিনি আমাকে বলেছেন এইরকম। কিন্তু এখানে হয়তো কোনো না কোনো পক্ষ বিক্ষুব্ধ হয়ে গিয়েছে গার্মেন্টস রিলেটেড, তারা সিনেমাটা কোনো কারণে আটকিয়ে দিয়েছিল। তো সিনেমাটি মুক্তি পাক, তিনি সর্বশান্ত হয়েছেন ওই পরিচালক, এবং ওই পরিচালক সফল পরিচালক ছিলেন।
এই সিনেমার পরে তিনি আসলে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছেন। তো এই জিনিসগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, যে যদি খুব প্রচুর পরিমাণের মানুষ, বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষ যদি উপকৃত হয়, তো একজন দুইজনের ক্ষতি হওয়ার বিষয়টা কনসিডার করা যায়। আমরা যেটাকে বলি হচ্ছে বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বলি দেয়া। এবং এখানে স্বার্থগুলো ছিল গরিব মানুষের, এখানে শ্রমজীবী মানুষের স্বার্থ ছিল। গার্মেন্টসে যারা কাজ করে আপনি জানেন যে তারা আসলে দিনের আলো দেখে না। তো এই লোকগুলার নিরাপত্তার জন্য সিনেমাটা তৈরি করেছিল ডিরেক্টরের ভাষ্য হলো এইরকম। আচ্ছা, তো সেন্সর বোর্ড যেটা তৈরি হলো, আসলে তারা মিটিং করার পরে তাদের কর্মপরিকল্পনা দেখে, তারপরে হয়তো আমরা চেষ্টা করব যে সেন্সর বোর্ড নিয়ে কি তাদের কি মিটিং হলো, তাদের পরিকল্পনা কি, সেই বিষয়ে একটা পরবর্তীতে আমরা শো করার চেষ্টা করব। আপনি আশা করি আমাদের সাথে কথা বলবেন। অবশ্যই। আর একটু ছোট্ট করে জানতে চাই যে সেন্সর বোর্ড পুনর্গঠনের পরে তারা কোনো মন্তব্য করেছেন কি যে এই ধরনের সিনেমাগুলোর দিকে তারা দৃষ্টি দেবেন বা যাচাই বাছাই করে দেখবেন? আমি তো বললাম যে তারা আসলে কিন্তু মানে কাগজে কলমে নিয়োগ পেয়েছে, ওখানে বসতে হবে। আসলে সেন্সর বোর্ডটা একজনের ডিসিশনে চলে না, অনেকগুলো মানুষ মিলে একসাথে বসে তারা মানে একটা মতামতের ভিত্তিতে ডিসিশন নেয়। সিনেমা সার্টিফিকেটও কিন্তু এইভাবে দেওয়া হয়, মানে সেন্সরও কিন্তু একসাথে বসে দেওয়া হয়। হয়তো একজন দুইজনের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মেজরিটির যে রায়টা থাকে বা ভোটটা থাকে সেটাই বাস্তবায়ন হয়। তো তারা হয়তো একসাথে বসার পরে, আমি যতটুকু শুনেছি, তারা ইতিবাচক ভালো কাজ করার জন্য তাদের একটা মানসিকতা রয়েছে। যেমন এখানে ইয়াং অনেকেই রয়েছে, যেমন আপনার অভিনেত্রী নওশাবা আহমেদ। নওশাবা অনেকদিন থেকে কাজ করে, আপনি জানেন যে মঞ্চে কাজ করা, টেলিভিশন, নাটক, সিনেমা, এবং প্রত্যেকটা অঙ্গনে নওশাবার কাজের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি বিষয়গুলো সম্পর্কে জানেন এবং তিনি নিজেও ভুক্তভোগী, যে তার কারণে হয়তো অনেকগুলো সিনেমা ঠিকমতো নির্মাণ হয়নি বা তাকে নিয়ে সিনেমা তৈরি করবে, এটা ডিরেক্টরদের একটা ভয় ছিল। তো তারপর এখানে আরো কয়েকজন মেম্বার আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক রয়েছে, বয়সে একেবারেই তরুণ, তিনি নিজেও নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। তারপর এরকম আরো অনেকেই রয়েছে। তো আশা করি নতুন সেন্সর বোর্ড চলচ্চিত্র কর্মী, শিল্পী, প্রযোজক বা পরিচালকদের সুন্দর চিন্তাগুলোকে, জনবান্ধব চিন্তাগুলোকে, বা মানুষের যে আকাঙ্ক্ষা থাকে সিনেমায় কি দেখতে চায়, বাংলাদেশের সিনেমা হল যে বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হলে মানুষ কেন ঢোকে না, বা সিনেমা হল কেন্দ্র কেন মানুষের আগ্রহ কমে গেছে, এই জিনিসগুলো স্টাডি করে ওইভাবে তারা সিনেমার সেন্সরপত্র দিবে এবং ওই ধরনের সিনেমাগুলোকে প্রমোট করবে, যে সিনেমাগুলোর মাধ্যমে আমাদের যে বন্ধ হওয়া সিনেমা হলগুলা আবার যেন চালু হতে পারে, সিনেমা হল যেন আবার খুব সুন্দর আগের মতো জমজমাট এবং একটা সুন্দর পরিবেশে ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ সোহেল, আপনার কথাতেও কিন্তু আসলে অনেকগুলো সংস্কারের কথা উঠে এসেছে, অনেকগুলো দাবি দেওয়ার কথা উঠে এসেছে। আশা করি আমাদের ভিডিওটা যদি দর্শক আপনারা দেখে থাকেন, এই পর্বটা যদি আপনারা দেখে থাকেন, আপনারাও খুব বেশি সরব হবেন এই বিনোদন অঙ্গনটা নিয়ে, কারণ বিনোদনের মাধ্যমে আসলে, বিনোদন অঙ্গনের মাধ্যমে আসলে অনেক কিছু পরিবর্তন করে দেওয়া যায়। যেমনটা সোহেল বলছিলেন যে গার্মেন্টস কর্মীদের নিয়ে একটা সিনেমা বানানোর কথা, সেটা যদি গার্মেন্টস কর্মীদের ভেতর সচেতনতা তৈরি করতে পারতো, তাহলে হয়তো একটা মহলের, একটা পক্ষের স্বার্থে কিছুটা আঘাত লাগতো। তো এইভাবেই আসলে বিনোদন অঙ্গনটা সমাজের অনেক কিছু বদলাতে পারে, এই আশাটা নিয়েই আমরা আমাদের আজকের পর্বটা শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো বিষয়ে আমাদের কাছ থেকে শুনতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে সেই জিনিসগুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।